17 বছর তো হ্যাডম ছিল না কারোর গায়ে হাত তোলার। 17 বছর তো আমরা দেখি না ছাত্রলীগদের কাছে গিয়ে এরকম হ্যাডম দেখা। ছাত্রলীগ তো এর চেয়ে আরো খারাপ ভাষায় গালাগালি করছে, আমাদের দেশমাতায় গালাগালি করছে, দেশমাতা খালেদা জিয়াকে গালাগালি করছে, জিয়াউর রহমানকে রাজাকার বলছে। কই তাদের তো হ্যাডম দেখি নাই, আর এখন হঠাৎ করে এত হ্যাডম হয়ে গেল। আমরা তো সেই দিকটা এখনো দেখছি যে সরকারকে নিয়েও তো গালাগালি অথবা অশালীন বক্তব্য। এই যে আপনি দেখেন যে জবাব দিচ্ছে না, মোদিকে গালাগালি করছে। মোদি কি সুন্দর জবাব দিয়েছে। দেখেছি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার ছবি পায়ে মারানোর একটি ঘটনা। না, এখন তার ছবি যদি পায়ে মারানো হয় তাকে মারতে পারবো আমি? সে গঠিত কাজ করেছে, মানে অশোভনীয় কাজ করেছে। রাজনীতি সবাইকে রাজনীতি করে, এগুলা স্থানীয় পর্যায়ে অনেক ছেলে পেলে আছে যে এমন যে ছেলেগুলা আক্রমণ করছে এরা কি কোন রাজনৈতিক দলের লোক? এগুলো টোকাই। এগুলা আমরা যেটা বলি প্রতিটা নেতার পিছনে কিছু চাঁদাবাজ, কিছু দুষ্কৃতিকারী, কিছু শয়তান ছেলে থাকে, যেটা এই ছাত্র দলকে কলুষিত করেছে। ছাত্রদের কোনো ছেলে জড়িত না, কিন্তু এই ছেলেগুলা কারা এটা জবাব দিতে হবে। তো ওইখানকার এলাকার যারা সরকার, এসপিকে জবাব দিতে হবে, ওসিকে জবাব দিতে হবে। কারা এবার পিস্তল দেখালো, কার আগে হামলা করলো, আর পুলিশই বা কেন তাদেরকে মামলা করতে যাবে সেটা বাধা দিল? তুমি মামলা করতে বাধা দিবা কেন? এখানে আমরা যেটা বলতে পারি, যেটা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে এটার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি দায়িত্ব দেব। কারণ আমরা অতীত দেখেছি শেখ হাসিনার এই, আমরা কথা করে দেখছি আমার ছাত্র লীগই যথেষ্ট, আমার ছাত্র দলই যথেষ্ট। আমরা অতীতে এরকম বেফাস বক্তব্য প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি। এখনো যদি ছাত্র দলকে আবার কলুষিত করা হয়, ছাত্র দলকে যদি আবার এই ধরনের নেককারজনক কাজে লাগানো হয়, আমি দৃঢ় বিশ্বাস করি হবিগঞ্জের ঘটনার সঙ্গে ছাত্র দলের কোনো লোক জড়িত নয়। কিন্তু সেখানে প্রশাসন কি করেছে? হামলাটা হলো কেন? কেন তাদের উপরে হামলা করার মতো সাহস দেখালো? ছাত্র দল জড়িত নন আপনি ধরে নিলেন। আমি ধরি না, আমি ধরি ছাত্র দল এই কাজটা তো এটাই বলছে যে তাদেরকে জড়িত নন, জড়িত নন আমি ধরছি। কিন্তু যারা করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? তার মানে ওসি করেছে, তার মানে এসপি করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য। অতীত আমরা দেখেছি। আবার সেই আমাদের হারুনের মতো লোক তৈরি হয়েছে। হারুন আমাদের জয়নুল আবেদিনকে আঘাত করে নাই, সেদিন আপনার হাসি খুশি মনে জয়নুলকে নিয়েছেন। আজকে এসপিকে কেন অ্যাকশন নেওয়া হয় নাই? এসপিকে কেন সাসপেন্ড করা হয় নাই? যে ওসি মামলা নিতে অস্বীকার করেছে, যে শ্রীমঙ্গল তাকে আটকে দিয়েছে রাস্তায়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নাই? যাদের কারণে আজকের এই আন্দোলনের সফলতা, যারা আজকে আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, যাদের জন্য আজকে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, যাদের কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে, একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আপনি ফুরফুরা মেজাজে আজকে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে আপনি ড্রেস কোড মানতেছেন, নতুন ড্রেস কোড বানিয়ে দিচ্ছেন, গেঞ্জি পরে আপনি মেজর আখতারুজ্জামান, আমি একটু জানতে চাই আসলে নিয়ম আসলে কে মানছেন? আপনি যেটা বলছেন যে পুলিশ তার ড্রেস কোড পরে সামনে দাঁড়িয়েছিল, তারা বাধা দেয়নি। আমরা দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক, ভাই আমি একটা কথা বলি, সালাউদ্দিন আম্মার, নিয়ম তো মানতে হবে। আপনি প্রোডিউসার, হ্যাঁ, সালাউদ্দিন আম্মার তিনিও কিন্তু পুলিশ এবং সেখানকার শিক্ষকদের সামনেও কিন্তু তিনি ছাত্রদের উপরে হামলা করেছেন। আসলে নিয়ম কারা? না, নিয়ম কারা? নিয়ম তো প্রোডিউসার করবে। রাষ্ট্রের নিয়ম মালিক কে? রাষ্ট্র প্রশাসন করবে। আমি তো মানবো না। আমার না মানাটা তো আমার আদর্শ, না মানাটা তো আমার বিদ্রোহ, না মানাটা তো আমি জনগণের কাছে আমি দেখাবো যে আমি আমার হ্যাডম আছে এই নিয়ম কানুন না ভাঙ্গার। এটা দেখার দায়িত্ব শতভাগ প্রশাসনের, শতভাগ বিচার। আমার অ্যাডভোকেট ভাই আছেন এখানে, তো বিচারক সিদ্ধান্ত দিবে আমি অপরাধ করেছি কি করেছি না। আমি কেন লাঠি নিয়ে মাঠে নামবো? এটা ন্যাক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। অতীতে শেখ হাসিনা এটা করেছে, এবং দুঃখ হলো আজকে দেশমাতা খালেদা যে সন্তান তারেক রহমান সাহেবের আমলে তার রাজ্যে হবিগঞ্জে এবং হয়েছে। তার পরবর্তী দেখেন তো কিভাবে মানুষ ঢল নেমে আসতেছে। আপনি যেটা বলছেন তাদের আইনের আওতায় অথবা তাদের বিচার ব্যবস্থা আসবে, কিন্তু আমরা দেখছি যে যার অশালীন বক্তব্য, আমরা সেই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি নির্বাচনের সময় কিন্তু আমরা দেখেছি যে তার আসনে যে বিপরীত পক্ষে মির্জা আব্বাস ছিলেন তাকে নিয়েও কিন্তু নানা ধরনের বক্তব্য দিয়েছেন। মানে মূলত তার এই অশালীন বক্তব্য কিন্তু উত্তেজনার কারণ হিসেবে অনেকে মনে করছেন। শালীন এবং অশালীন বক্তব্য হলো আপেক্ষিক। একজন মানুষ অ্যাটেনশন ড্র করার জন্য অনেক ধরনের বক্তব্য দিতে পারে। অনেকে দিল বাজায়,
অনেকে ঢঙ্গা বাজায়, অনেকে আকাশে গুলি মারে, এগুলো তো নজর কাড়ার জন্য। অনেকে টেবিলে থাপ্পড় মারে, সংসদীয় আমরা টেবিলে থাপ্পড় মারা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। দৃষ্টি আকর্ষণ করার জন্য শালীন অশালীন সব ধরনের ভাষা গ্রহণযোগ্য। আপনি সেটাকে নিন্দা জানায় বলেন, আপনি বক্তব্যে তাকে নিন্দা জানান, তার প্রতি ঘৃণা প্রকাশ করেন, কিন্তু আপনি আইনকে তার বিরুদ্ধে প্রয়োগ করবেন, আপনি দরকার বলে মামলা করেন, আপনার ওখানে মানহানি মামলা করার প্রভিশন আছে, আমার অ্যাডভোকেট বা সিনিয়র পরে আছেন, কিন্তু আপনি কি করে পুলিশ লেলিয়ে দেবেন, কি করে টুকায় লেলিয়ে দেবেন? আজকে ছাত্র দল অসম্মান করে আপনি এটা বলছেন যে মামলাতেই সমস্যার সমাধান হবে। আইন প্রয়োগকারী যারা, তারা সেটা সমাধান দিবে, আইন প্রয়োগকারী। কিন্তু সেখানে ছাত্র দলকে কেন কলুষিত করা হচ্ছে এবং সরকার কেন আজকে অসত্য মিথ্যা ভাষণ দেওয়ার চেষ্টা করছে যে আমরা জানি না? এই যে জানি না, এটাই সমস্যা। এই সমস্যার জন্য আজকে হচ্ছে। ফিরবো আপনার কাছে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, আমি আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা দেখছি সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে অতীতের মতো এখন আর বাক স্বাধীনতার যে ঘাটতি ছিল সেটা এখন আর নেই, মানুষ সমালোচনা করতে পারছে, কেউ গুম হচ্ছে না, এমন কথা বলছেন সরকারের কেউ কেউ। এই বাক স্বাধীনতা আসলে বাক স্বাধীনতায় পড়ে কি অশালীন বক্তব্য মানুষ দিচ্ছে? মানে বাক স্বাধীনতা কতটুকু বলা যাবে আর কতটুকু বলা যাবে না? ধন্যবাদ আপনাদের এই অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য, এবং আমার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা, তাকেও আমি সম্মান জানাই, এবং আপনার দর্শকদের অসংখ্য শুভেচ্ছা। দেখেন, আমি ছোটবেলা থেকে এটা শুনছি, সব সরকারই বলে বাক স্বাধীনতা আছে আমাদের, আবার বলে গঠনমূলক সমালোচনা। আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, আফ্রিকার একজন কুখ্যাত স্বৈরাচার ছিল ইদি আমিন দাদা। ইদি আমিন দাদাকে একবার বিবিসি ইন্টারভিউ দিয়ে জিজ্ঞেস করছিল যে মিস্টার প্রেসিডেন্ট, ইংলিশে যে বাংলা মানে হচ্ছে আপনার এখানে বাক স্বাধীনতার অবস্থা কি? বলে ফ্রিডম অফ স্পিচ আমার এখানে আছে, কিন্তু ফ্রিডম আফটার স্পিচের গ্যারান্টি আমি নিতে পারবো না। বুঝা গেল? বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা প্রয়োগ করার পর কি অবস্থা, এইটার দায়িত্ব আমি নিতে পারবো না। এখন আপনি যে ঘটনাটা উল্লেখ করেছেন হবিগঞ্জের পরে তো সিলেটের গোলাপগঞ্জ আমরা দেখলাম, তো এইটা তো আজকে থেকে না, এটা আমি যখন থেকে বুঝার বয়স থেকে হয়েছি, আমি এই একই ধরনের প্যাটার্ন শুনছি। সরকারি দল বলে আমরা দায়িত্ব জানি না, বিরোধী দল বলে আমাদের উপর হামলা হয়েছে, বাস্তবে হামলা হয়েছে। আপনি যদি মোটা দাগে বলেন, আমার সবচেয়ে খারাপ লাগছে একটা বাচ্চা ছেলে, 18 বছর বয়স হয়নি, আলিফ, তার চোখটা সারা জীবনের মতো হারিয়ে গেছে, আমি জানি না বিদেশে নিয়ে গেলেও দৃষ্টি ফিরে পাবে কিনা। আরেকটা হচ্ছে একটা চোখ বোধহয় সম্ভবত বাম পাশের, আর ডান পাশেরও বোধহয় খুবই নিভু নিভু। দেখেন, মাত্র 18 বছর বয়স, সে গিয়েছিল তার রাজনৈতিক বিশ্বাস এনসিপির জনসভায় বা এনসিপির আপনার পদযাত্রায়। তা আমাদের যে মানবিকতার চূড়ান্ত পতন হয়েছে, এবং এটা আজকে না, বা এটা বিগত শেখ হাসিনার আমল থেকে না, তারও আগে থেকে। আমরা এখানে গ্রেনেড হামলাও দেখেছি একটা বিরোধী দলের জনসভায়। আর এই এনসিপিরা এখন বুঝুক যে আইন নিজের হাতে তুলে নিলে, ক্ষমতার প্রয়োগ করলে কিরকম লাগে। 5ই আগস্টে শেখ হাসিনার বিদায়ের পর 8ই আগস্টে যখন আমাদের শান্তির নোবেল শান্তির দূত, বাঙালি যাকে পীরসাদ মনে করত সবাই, ইভেন আমরাও, কারণ আপনার বিখ্যাত যে মার্কিন রাষ্ট্রপতি গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, আব্রাহাম লিঙ্কন বলেছিল, কোন ব্যক্তি কেমন এটা তুমি তার আলোচনায় বুঝতে পারবে না, আমিও সুন্দর সুন্দর কথা বলতে পারি, সেই ব্যক্তি কেমন সেটা বুঝবা সে ক্ষমতায় যাওয়ার পর কি করে। তো ক্ষমতায় যাওয়ার পর ডক্টর ইউনূস এবং তার গ্যাং 18 মাস ধরে এই মবকে উৎসাহিত করেছে, একটা গোটা প্রজন্মকে বেয়াদব, অসভ্য, শালীনতা বিবর্জিত লোক বানিয়েছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন অযাচিতভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের সাঙ্গপাঙ্গরা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বীর শ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে বেয়াদবি করেছে, যদিও লাভ হয় না কিছু। তো তখন বিএনপি সহ অনেক দল নীরব থেকেছে জুলাই আন্দোলন বলে। আর আমার একটা তীব্র আপত্তি আছে, আপনি জুলাই আন্দোলন তো সকলের, ছাত্রদের আন্দোলন ছিল কোটার, লাস্টে এসে পদত্যাগের দাবি দিল। সংস্কার তো আসলো যখন হারুনের ভাতের হোটেল বন্ধ হয়ে আলী রিয়াজের স্যান্ডউইচের হোটেল চালু হলো। কিন্তু আমি এ কারণেই বলছি, এই যে আপনি লাগাতার
শেখ হাসিনার আমলেও জুলাই মাসেও নানা সহিংসতা ঘটেছে, কে কাকে মেরেছে আপনি তো এক বাক্যে বুকে হাত দিবেন মেজর আক্তার বলতে পারবে যে সব হত্যাকাণ্ড শেখ হাসিনার সরকার করেছে? কেউ বলতে পারবে না, কারণ তদন্ত হয়নি, তো সংখ্যাই তো এখনো নির্ধারণ হয়নি কতজন শহীদ হয়েছে, যে ইউনূস 18 মাস থাকলো। এখন আপনি যদি টু দি পয়েন্টে এই আলোচনা করেন, এই হবিগঞ্জের যে ঘটনা, এইটাকে আমি যদি একটা নৈবক্তিক দৃষ্টিতে বলি, তাহলে আপনার বিএনপির এখানে লস হয়েছে। কারণ এনসিবির পদযাত্রা অনেকেই আমরা জানতাম না, আপনাদের বিভিন্ন মিডিয়ারও লিড নিউজ এগুলো ছিল না। এখন হবিগঞ্জে পাটোয়ারি সাহেবরা সহ কে কি বক্তৃতা দিয়েছে আমি এগুলো শুনতেও চাই না, শোনার রুচিও নাই। কিন্তু তাতে যদি আপনি ধরেন বিএনপিকে আপনি বেনিফিট অফ বাই ডাউট দেন যে ঠিক আছে তাৎক্ষণিক এলাকার জনগণ তো ঠেকা পড়েন, এগুলো হচ্ছে এই জনগণ সাধারণ মানুষ, এটা হচ্ছে আরেকটা ভণ্ডামি। সাধারণ মানুষ কখনো এগুলোতে যায় না, প্রত্যেক রাজনৈতিক বিশ্বাসে কর্মীরা এগুলো করে। যে তাহলে যে রাজনৈতিক দলগুলো যে বলে যে সাধারণ মানুষ, এটা হচ্ছে বিচারিতে এটা ভণ্ডামি, এটা কখনো করে না। খুব কম আন্দোলন সাধারণ মানুষের অংশগ্রহণ করে। এখন আপনার বিএনপি প্রথম বেনিফিট আপনি ডাউট বর্তমান সরকারকে দিতে পারেন যে হামলা একটা হয়ে গেছে, কিন্তু তারপরে যে তাদের ঘটনাগুলো কেন আপনি কেস করতে বাধা দেবেন? আর প্রথম কথা, ঢাকা থেকে নাহিদকে ছুটে যেতে হবে কেন? এইটা ফৌজদারি অপরাধ, অলরেডি একজনের চোখ নষ্ট হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে, এটা তো পুলিশ বাদী হয়ে মামলা করার কথা। যারাই হামলা করেছে, এটা তো ভিডিওর যুগ। তারপর আমি শুনলাম বিভিন্ন চ্যানেলগুলো তো অন্যান্য দলের নেতারাও বলছে, এনসিপিরাও বলছে যারা মেরেছে তারাই নাকি ভিডিও করে বলছে। তো পুলিশ এখনো তাদের গ্রেফতার করলো না কেন? এই প্রশ্নের উত্তর বর্তমান সরকার কি দেবে? তার মানে কি আমাদের পুলিশ একেবারে অকেজো হয়ে গেছে? তাহলে আসবে পুলিশ হত্যার বিচার শুরু করতে হবে। পুলিশ আর সাহস পাচ্ছে না মানসিকভাবে। আপনি কালকে না পরশু, আমি তারিখটা মনে নেই, একটা সাংঘাতিক আপনার কথোপকথন আপনাকে মেজর আক্তার ভাইকে আমাদেরকে জনগণকে নার্ভাস করে দেবে। পুলিশ বলছে হাসনাত আব্দুল্লাহকে, এমপি সাহেবকে, যে আপনাদেরকে আমরা ওই আগুনের মধ্যে যেতে দিতে চাই না, এই জন্য আপনাদের আটকিয়েছি শ্রীমঙ্গলে। তাহলে কি ব্যাপার? পুলিশও অসহায়, পুলিশ তো আর কোনো ব্যক্তি না, পুলিশ রাষ্ট্রের। তাহলে পুলিশ যদি মনে করে যে নিরাপত্তা দিয়ে এনসিপির এই কয়েকটা নেতাকে হবিগঞ্জ দিতে পারবে না, তাহলে পরিবেশ কেন এরকম হলো? আপনাকে তো একটা পয়েন্টে তো থাকতে হবে। আপনি একটা বলছেন যে বিএনপি বলছে যে আমরা জানি না, আচ্ছা বেশ ভালো কথা, তাহলে পুলিশ অ্যারেস্ট করছে না কেন? আমরা কি গতকাল জন্মেছি? আমরা জানি না সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে? আপনি যারাই জুলাই আন্দোলনে সমর্থন করেনি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আপনি লাগাতার হয়রানি করে যাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে। পুলিশের মনোবল ফেরাতে তো আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, পোশাক পরিবর্তন করেছে। এবারও কিন্তু আমরা দেখছি যে পোশাক পরিবর্তন করেছে। মনোবল তাহলে ফিরবে কোথায়? আরে পোশাক আপনি সাদা পোশাক পরায় দেন, বা পোশাক আপনি এই যে আক্তার ভাইদের প্রফেশন আর্মির পরিয়ে দেন। আপনাকে মনে রাখতে হবে যে পুলিশ 5ই আগস্ট পর্যন্ত যে দায়িত্ব পালন করেছে তদানীন্তন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে যারা বাড়াবাড়ি করেছে, যারা মানবতার আপনার মানবিকতার বাইরে অপরাধ করেছে, তাদের আপনি বিচার করেন। কিন্তু কেউ বলে 30 জন, কেউ বলে 300, যখনই আপনি সরকার কোনো সংখ্যা না বলবে তখন গুজবের ডালপালা ছড়াবে। যে পুলিশ হত্যার শিকার হয়, সেই পুলিশ হত্যার বিচার আপনি করবেন না, আপনি ইনডেমনিটি দিয়ে দেবেন। ইনডেমনিটি যেদিনই আমি দেখেছি কেয়ারটেকারের আমলে এগুলো আলাপ, কেয়ারটেকার না তো অ্যাডিনটেরিম, সেদিনই আমার মেজর আক্তার ভাই তো একজন অত্যন্ত সিনিয়র মানুষ, বলুক দায় মুক্তি দেয় কখন? যখন আপনি অপরাধ করেন, তাছাড়া দায় মুক্তি হবে কেন? আর জুলাই আন্দোলন তো বাংলাদেশে প্রথম আন্দোলন না, 52 থেকে আন্দোলন, ভবিষ্যৎও হতে পারে। আমরা 90-এর গণঅভ্যুত্থান করেছি তরুণ ছাত্র হিসাবে, কই আমরা আমাদের বড় ভাইরা এখন যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কেউ তো দায় মুক্তি নেয়নি। এরশাদ আমলে তো প্রচুর ভাঙচুর হয়েছে, কই আমরা তো বলিনি আমাদের দায় মুক্তি দাও। বাংলাদেশে একবারই দায় মুক্তি দিয়েছিল 75-এর 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যার পর।